আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের মিসাইল হামলায় পুড়ে ছারখার ইসরায়েল, বাংকারে ঢুকেছে নেতানিয়াহু। সৌদি পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে তুরস্ক। ট্রাম্পকে হুমকি দিয়ে মার্কিন হামলার আশঙ্কায় কলম্বিয়ার প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার সম্প্রতি এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক দিকে মোড় নিয়েছে, যা পুরো অঞ্চল জুড়ে নজিরবিহীন উত্তেজনা এবং অস্থিতিশীলতা তৈরি করেছে। ইরানের পক্ষ থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক এবং কৌশলগত স্থাপনা লক্ষ্য করে শত শত ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে এক ব্যাপক ভিত্তিক হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছে। এই ঘটনাটি দুই দেশের মধ্যেকার দীর্ঘদিনের পরোক্ষ সংঘাতকে একটি সরাসরি এবং অত্যন্ত মারাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করে বলা হয়েছে যে এটি সম্প্রতি সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলি বিমান হামলায় তাদের বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হওয়ার ঘটনার একটি কঠোর এবং সুপরিকল্পিত প্রতিশোধ। তারা হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েল যদি এর কোনো পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে, তাহলে ইরানের পরবর্তী হামলা হবে আরও ভয়াবহ এবং বিধ্বংসী। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন যে ইরানের ছোড়া ৯৯%-এরও বেশি মিসাইল এবং ড্রোনকে তারা তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3 সিস্টেম এবং তাদের মিত্রদেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জর্ডানের বিমানবাহিনীর সহায়তায় সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। তিনি দাবি করেছেন, এই হামলায় ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে সামান্য কিছু অবকাঠামোগত ক্ষতি ছাড়া আর কোনো বড় ধরনের ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে কিছু অনানুষ্ঠানিক সূত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেগেভ মরুভূমি এবং অন্যান্য কিছু স্থানে মিসাইলের আঘাতে আগুন জ্বলছে এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভা একটি সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে জরুরি বৈঠকে বসেছেন বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে, যা পরিস্থিতিটির ভয়াবহতা এবং গুরুত্বকেই নির্দেশ করে। এই নজিরবিহীন হামলাটি বিশ্বজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনার পর G7 নেতাদের সাথে একটি জরুরি ভার্চুয়াল বৈঠক ডেকে ইরানের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের নিরাপত্তার প্রতি মার্কিন লৌহবর্ম বা আয়রনক্ল্যাড সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তবে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো পাল্টা আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না এবং তিনি ইসরায়েলকে একটি সতর্ক এবং কৌশলগত জবাব দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে বিশ্ব আরেকটি যুদ্ধ সহ্য করতে পারবে না। তিনি সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের এবং অবিলম্বে উত্তেজনা প্রশমনের জন্য আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সরাসরি হামলাটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সুচিন্তিত পদক্ষেপ। এর মাধ্যমে ইরান মূলত তাদের সামরিক সক্ষমতা এবং প্রতিশোধ নেওয়ার দৃঢ়তাকে প্রদর্শন করেছে, কিন্তু একই সাথে তারা হয়তো একটি পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতেও চাইছে। এখন পুরো বিশ্বের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সিদ্ধান্তের দিকে। তারা কি একটি ব্যাপক ভিত্তিক পাল্টা হামলা চালিয়ে এই সংঘাতকে একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত করবে, নাকি তারা তাদের মিত্রদের পরামর্শ মেনে একটি সীমিত এবং কৌশলগত জবাবের পথে হাঁটবে, তার ওপরেই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি ও স্থিতিশীলতার রূপরেখা। এই সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কী হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ইসলামিক বিশ্বের প্রতিরক্ষা এবং ভূ-রাজনৈতিক অঙ্গনে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সুদূর প্রসারী পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান শক্তি সৌদি আরব এবং দক্ষিণ এশিয়ার একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ পাকিস্তান তাদের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ককে একটি নতুন এবং আরও আনুষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। আর এই প্রক্রিয়ায় একটি নতুন এবং শক্তিশালী অংশীদার হিসেবে যুক্ত হতে যাচ্ছে তুরস্ক।
সম্প্রতি আঙ্কারায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই তিনটি দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা একটি নতুন ত্রিদেশীয় প্রতিরক্ষা জোট বা ট্রাইল্যাটারাল ডিফেন্স অ্যালায়েন্স গঠনের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন বলে বিভিন্ন নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। এই খবরটি প্রকাশের পরপরই তা বিশ্বজুড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং পশ্চিমা বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল যেমন প্রথম আলো এবং যুগান্তর তাদের আন্তর্জাতিক পাতায় এই খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। এই সম্ভাব্য জোটের মূল উদ্দেশ্য হল প্রতিরক্ষা শিল্পে যৌথ উৎপাদন, উন্নত সামরিক প্রযুক্তির আদান-প্রদান, গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ সামরিক মহড়া আয়োজনের মাধ্যমে তিনটি দেশের সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতাকে বৃদ্ধি করা। বিশ্লেষকরা বলছেন, এই জোট গঠনের পেছনে বেশ কয়েকটি ভূ-রাজনৈতিক কারণ কাজ করছে। প্রথমত, এই তিনটি দেশই সাম্প্রতিক সময়ে পশ্চিমা বিশ্বের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর তাদের একক নির্ভরশীলতা কমাতে চাইছে এবং তাদের বিদেশ নীতিতে আরও বেশি বৈচিত্র্য ও স্বাধীনতা আনতে চাইছে। দ্বিতীয়ত, তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা শিল্পে, বিশেষ করে তাদের বায়রাক্তার TB2 ড্রোনের মাধ্যমে এক অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সৌদি আরব এবং পাকিস্তান উভয়ই তুরস্কের এই প্রযুক্তিগত দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগাতে আগ্রহী। তৃতীয়ত, এই তিনটি সুন্নি প্রধান দেশ এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে একটি নতুন এবং শক্তিশালী বলয় তৈরি করতে চাইছে, যা তাদের সম্মিলিত স্বার্থ রক্ষা করতে সহায়ক হবে। এই জোটটি যদি বাস্তবে রূপ নেয়, তাহলে এটি শুধুমাত্র এই তিনটি দেশের জন্যই নয়, বরং পুরো ইসলামিক বিশ্বের জন্যই একটি বড় ধরনের কৌশলগত অর্জন হবে বলে মনে করা হচ্ছে। এটি তাদের দর কষাকষির ক্ষমতাকে যেমন বাড়িয়ে দেবে, তেমনি এটি তাদের নিজস্ব প্রযুক্তিতে একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহায়ক হবে। তবে এই জোট গঠনের পথে কিছু চ্যালেঞ্জও রয়েছে। এই তিনটি দেশের রাজনৈতিক ব্যবস্থা, বিদেশ নীতির অগ্রাধিকার এবং বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে তাদের অবস্থানের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো মোকাবেলা করে একটি কার্যকর এবং টেকসই জোট গড়ে তোলাটা একটি বড় চ্যালেঞ্জ হবে। এছাড়াও এই জোটকে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং ইসরায়েলের মতো দেশগুলো কিভাবে দেখবে, তাও একটি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। তারা হয়তো এই জোটকে তাদের আঞ্চলিক স্বার্থের জন্য একটি হুমকি হিসেবে দেখতে পারে এবং এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কূটনৈতিক এবং কৌশলগত চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু সকল চ্যালেঞ্জ সত্ত্বেও এই তিনটি প্রভাবশালী মুসলিম দেশের একত্রিত হওয়ার এই উদ্যোগটি নিঃসন্দেহে একবিংশ শতাব্দীর ভূ-রাজনীতিতে একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এই ধরনের একটি প্রতিরক্ষা জোট কি বিশ্ব শান্তিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, নাকি এটি নতুন করে উত্তেজনা তৈরি করবে? আপনাদের মতামত কি? ল্যাটিন আমেরিকার রাজনীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এর সম্পর্ক আবারও এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে, কলম্বিয়ার প্রেসিডেন্টের এক সাম্প্রতিক এবং বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো, যিনি তার স্পষ্টভাষী এবং মার্কিন বিরোধী অবস্থানের জন্য পরিচিত, তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে হুমকি দিয়েছেন এবং এর প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র তার দেশে কোনো ধরনের সামরিক হামলা বা গোপন অভিযান চালাতে পারে। এই মন্তব্যটি তিনি করেছেন ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায়, যেখানে ট্রাম্প দাবি করেছিলেন যে কলম্বিয়ায় মাদক উৎপাদন এবং পাচার তার শাসনামলের চেয়ে অনেক বেড়ে গেছে এবং পেট্রো সরকার এটি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। ট্রাম্প আরও বলেছিলেন যে তিনি যদি পুনরায় নির্বাচিত হন, তাহলে তিনি এই সমস্যার একটি স্থায়ী সমাধান করবেন। পেট্রো ট্রাম্পের এই স্থায়ী সমাধান শব্দটিকে একটি প্রচ্ছন্ন হুমকি হিসেবেই দেখছেন। তিনি এক টুইট বার্তায় বলেন, ট্রাম্পের এই বক্তব্য কলম্বিয়ার সার্বভৌমত্বের ওপর একটি আঘাত এবং এটি প্রমাণ করে যে তিনি এখনও ল্যাটিন আমেরিকাকে তাদের পিছুয়াড়ে বা বাড়ির উঠোন হিসেবেই মনে করেন। পেট্রো আরও বলেন, আমরা একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ, আমাদের অভ্যন্তরীণ সমস্যা আমরা নিজেরাই সমাধান করব। বাইরের কোনো শক্তির হুমকি বা নির্দেশ আমরা মেনে নেব না। তিনি দেশের জনগণকে এবং সেনাবাহিনীকে যে কোনো ধরনের বাহ্যিক আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
এই ঘটনাটি কলম্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান ভঙ্গুর সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান বাইডেন প্রশাসন পেট্রো সরকারের সাথে কাজ করার চেষ্টা করছে, বিশেষ করে মাদক পাচার এবং পরিবেশগত ইস্যুতে, কিন্তু পেট্রোর বামপন্থী নীতি এবং ভেনেজুয়েলার মাদুরো সরকারের সাথে তার ঘনিষ্ঠতা ওয়াশিংটনের জন্য একটি উদ্বেগের কারণ। বিশ্লেষকরা বলছেন, পেট্রোর এই আশঙ্কা হয়তো কিছুটা অতিরঞ্জিত, কিন্তু এটি কমপ্লিটলি ভিত্তিহীন নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা এবং এমনকি সরকার পরিবর্তনে সহায়তা করার অনেক নজির রয়েছে। তাই ট্রাম্পের মতো একজন আনপ্রেডিক্টেবল বা অনিশ্চিত নেতা যদি আবার ক্ষমতায় আসেন, তাহলে তিনি যে কলম্বিয়ার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেবেন না, তার কোনো নিশ্চয়তা নেই। এই ঘটনাটি মূলত দুটি ভিন্ন রাজনৈতিক মতদর্শের সংঘাতকেই তুলে ধরেছে। একদিকে রয়েছে পেট্রোর বামপন্থী এবং জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত একটি স্বাধীন ল্যাটিন আমেরিকার স্বপ্ন দেখে। অন্যদিকে রয়েছে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি, যা মার্কিন স্বার্থকে অন্য সবকিছুর ঊর্ধ্বে স্থান দেয় এবং প্রয়োজনে একতরফাভাবে যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করে না। এখন দেখার বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের ফলাফল কী হয় এবং তার ওপর ভিত্তি করে এই অঞ্চলের দেশগুলোর সাথে ওয়াশিংটনের সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেয়। এই ধরনের একটি জটিল পরিস্থিতিতে কোন ধরনের পদক্ষেপ সবচেয়ে যৌক্তিক হতে পারে বলে আপনি মনে করেন? দর্শক, এই ছিল আমাদের আজকের বিস্তারিত আয়োজন। প্রতিটি খবরই আন্তর্জাতিক অঙ্গনের চলমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করেছি প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে একটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের প্রতিটি লাইক আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের নিরপেক্ষ ও গভীর বিশ্লেষণমূলক খবর নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।